দাদি এই কোন পাগলের সাথে আমার বিয়ে দিল? বউয়ের শাড়ির আঁচলে হাত দিলাম, এতেই ফুলদানি ছুঁড়ে মারল। যেখানে আফরাজ ফাহিমের সাথে কথা সকলের শরীর কাঁপতে থাকে, সেখানে ওই পাগল মেয়েটার সাহস কত বড় আমার দিকে ফুলদানি ছুঁড়ে দেওয়ার। বাসর রাতে সদ্য বউয়ের কাছ থেকে অপমানিত হয়ে মাথা গরম হয়ে গেল আফরাজ ফাহিমের। ফুলদানির কাঁচের বোতল তার কপালের সাথে বাড়ি লাগায় কপালের কিঞ্চিত কেটে যায়। দাঁতে দাঁত চেপে ধাক্কা দিয়ে বউকে বিছানায় ফেলে দেয়। রাগের বসে বেডসাইড টেবিলে রাখা সিগারেটের অর্ধাংশ ছাই ছাই হয়ে যাচ্ছে। শেষটুকু ছাই হওয়ার পূর্বেই সেটি নিয়ে বউয়ের মেহেদি রাঙানো হাতে চেপে ধরে। মেয়েটি চিৎকার করতে নিলেই আফরাজ ধমকে ওঠে। ঘোমটার আড়ালে মেয়েটি ঠোঁট চেপে নিভৃতে কান্না করতে লাগলো। আফরাজ প্রায় 3 মিনিট সময় পুড়ে যেতেই সিগারেটটি চেপে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিল। মেয়েটির দিকে চেয়ে পাত্তাহীন হেসে রুমের বাইরে গিয়ে চিৎকার করে তার বন্ধু আকবরকে ডাক দেয়। আকবর তো নিজের বউয়ের সঙ্গে একটু সোহাগ করতে নিচ্ছিল, কিন্তু তার হয়ে উঠল না। জল্লাদ বন্ধুর চিৎকারে ধরফরিয়ে বউয়ের শরীরের উপর থেকে উঠে পড়ল। আকবরের বউ মিসেস কুসুমা মুখ কুঁচকে বলে, উফ, যখনই জামাইয়ের আদর খেতে যাব তখনই তোমার বন্ধু নতুন নতুন তালবাহানা শুরু করবে। এসবের মানে কি? দাদি বউ এনে দিল, তাও তোমার বন্ধুর অভিযোগের শেষ নেই। আকবর চুপটি করে নিজের লুঙ্গি গিট মেরে বউয়ের কথার জবাব দিল না, তৎক্ষণাৎ বেরিয়ে গেল। মিসেস কুসুমা নিজের বুকের উপর ব্লাউজ জড়িয়ে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নেন। মনে মনে দুই বন্ধুকে এক দফা বকাঝকা করে চোখ বুজে নেয়। আফরাজ তার বাসর রুম থেকে সোজা স্টাডি রুমে গিয়ে ফার্স্ট এড বক্স বের করল। মেয়েটিকে মনে মনে শখানেক গালি দিতে থেকে কপালের কাটা অংশের ব্যান্ডেজ করে নিল। তবে এতেও তার মাথা ঠান্ডা হলো না। রুমের মধ্যে এক প্রান্ত ও প্রান্ত পায়চারি করে চলেছে। আকবরকে সামনে জ্যান্ত পেলেই চিবিয়ে খাবে। তখনই স্টাডি রুমে ধরফরিয়ে চলে এলো তার বন্ধু আকবর। আফরাজ সিংহের মতো গর্জিয়ে বলে, আকবর, সত্যি করে বল, দাদি যে মেয়েকে আমার জন্য বউ করে আনলেন সে কি পাগলাগারদের রোগী ছিল? জল্লাদ বন্ধুর কথা শুনে আমতা আমতা করতে লাগলো আকবর। আফরাজ দাঁতে দাঁত চেপে কিছু বলার মুহূর্তে পূর্বেই তার পিঠে ধরাম করে কে যেন বাড়ি দিল। দুজনে চমকে তাকায়। আফরাজের দাদি খাদিজা বেগম লাঠি ধরে দাঁড়িয়ে নাতির কর্মকাণ্ড পরখ করছিলেন। দাদিকে দেখে চোখ মুখ কালো করে অভিমান মিশ্রিত গলায় বলে, এই তুমি ঠিক করলে না, নিজের জন্য পাগলি সতীন নিয়ে এলে? এটা কোনো কথা? জানো, বাসর ঘরে ঢুকতে ফুলদানি দিয়ে আঘাত করলো। ভাবো, ভবিষ্যতে তো আমার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে ওই মেয়ে। একদম ভালো হবে। ইচ্ছাকৃত তোর জন্য আমি ওই মেয়েকে ধরে বেঁধে এনেছি। সারাদিন ব্যবসা সামলে বাসায় ফিরে কখনো নিজের দিকে খেয়াল করেছ? একজন সঙ্গী না থাকলে জীবনটা আধমরা লাগে নাতি। ব্যাস দাদি, প্লিজ, তোমার ওই সামান্য টাকার নাতবউকে আমার চোখের সামনে থেকে সরাও। আই সোয়ার আইল কিল হার ওয়েন আই সি হার এগেন। আফরাজের কাঠিন্য মুখশ্রী দেখে দাদি আর আকবর চমকে গেল। আফরাজের কপালে ব্যান্ডেজ দেখে দুজনে অবাক হয়েছে। ব্যাপার কি না বুঝতে পারলেও এটুকু আন্দাজ করতে পারলো রুমের ভেতরে নিশ্চয়ই বড় কিছু ঘটেছে। দাদি বিনা বাক্য ব্যয় করে নাতির রুমের দিকে পা বাড়ায়। আকবরকে কিছু বলার সুযোগ না দিয়েই রাগে ধূপধাপ পা ফেলে বাহিরে চলে যায় সে। তার পেছনে গার্ড যেতে নিলেই আফরাজ তাদেরকে হাতের ইশারায় থামিয়ে দেয়। এই দেখে আকবর বিরক্ত চোখে তার পরিচিত গার্ডকে ঠিক দেয়। তার দিকে চেয়ে বলে, শোনো ভাইয়া, এখন রেগে বাহিরে যাচ্ছে, তার পেছনে গার্ড পাঠাও রাইট নাও। ইয়েস স্যার। দাদি খাদিজা বেগম নাতির রুমে এসে নাতবউকে কোথাও না পেয়ে ভ্রুকু নেড়ে বারান্দায় গেলেন। দেখতে পেলেন ছোট বাচ্চার মতো নিজেকে চেপে ধরে বিড়বিড় করে কি যেন প্রলাপ করে চলেছে নাতবউ। খানিক চিন্তিত হয়ে তিনি নাতবউকে আদুরে কণ্ঠে ডাক দিয়ে উঠলেন, নাতবউ, শুনছ? দাদির মোলায়েম কণ্ঠে মেয়েটি ছলছল চোখে তাকায়। নাতবউয়ের চোখে পানি দেখে তিনি ঠান্ডায় এগোতে আহ করে মৃদু শব্দ করে উঠলেন। মেয়েটি দেখে কিছু একটা বুঝতে পেরে
সে নিজেই উঠে দাঁড়িয়ে দাদিকে ধরে বিছানায় বসে নিজেও বসল। দাদি নাতবউর মাথায় হাত বুলিয়ে বললেন, কী গো নাতবউ, স্বামীর কপাল ফাটিয়ে দিলে কেন? কেউ তার সোহাগকে অমনে মারে নাকি? মেয়েটি চিন্তিত ভঙ্গিতে দাদির কথাগুলো মনে মনে আওড়ায়। পরক্ষণে দুহাত মুখ চেপে ধরে মৃদু চিৎকার করে উঠল। দাদির গলা জড়িয়ে ধরে বলে, দাদি, ওই খচ্চরটা কি আমার স্বামী? কিন্তু স্বামী হলে এসেই কেন লাজ লজ্জা ছাড়া শাড়ির আঁচল ধরে টানছিল? ছি, কেমন নাতি আপনার? আবার বলে আমাকে নাকি বউ বলে মানতে পারবে না, তার নাকি কোনো না কোনো প্রেমিকা আছে, তাই আমাকে ধরেই বিছানার নিচে এই এই ঠান্ডা টাইলসের উপর ঘুমাতে বলছিল। আমি তাও মেনে নিতাম দাদি, কিন্তু পরে দেখি তিনি কোনো কথা ছাড়া আমার আঁচল জোরে টান দিচ্ছিল। তাই রাগে আমি ফুলদানি ছেড়ে দেই। আমাকে মাফ করে দিও দাদি, প্লিজ। দাদি অভিজ্ঞায় মাথা নেড়িয়ে সায় জানাই। তবুও মনে মনে নাতির রাগ নিয়ে হতাশা বোধ করলেন। খুব কষ্টে বিয়েটা করিয়েছিলেন, কেননা নাতবউর কথা মতো নাতি তার বউ অন্য মেয়ের জন্য পা ফেলেছে। না হলে তার নাতি কখনো বাসর রাতে নিজ বউকে অপমান করতো না। দাদিকে নির্জীবভাবে বসে থাকতে দেখে মনে মনে ভাবে, দাদিনকে জলসানো হাত দেখানো যাবে না, না হলে স্বামী স্ত্রীর মধ্যেকার কথা নিয়ে বিরূপ প্রভাব ফেলবে। তখন মানুষটা আরও অসুখ হয়ে পড়বে। মনের ভাবনা মনে রেখে জলসানো হাতটা গুটিয়ে মলিন কণ্ঠে বলে, আই এম সরি দাদি, স্বামী আসলে তার কাছে মাফ চেয়ে নেব। না রে নাতবু, আমার নাতিটা সরল মনেরই। তবে বাকি কথা বলার পূর্বেই কারো উচ্চ শব্দে দুজনে থমকে যায়। নাতির গলার শব্দ শুনে বুঝতে পারে সে রুমের দিকে আসছে। এতে তিনি নাতবউকে কিছু বলার সুযোগ পেলেন না। অন্যথায় স্বামীর রাগান্বিত মুখশ্রী দেখে যদি নাজিবা জ্ঞান হারায়, সেই ভয়ে তাড়াতাড়ি মুখের উপর ঘুমটা আঁটোসাঁটোভাবে টেনে নেয়। তার এই ভয়ের কারণ, স্বামী যদি এসে তাকে তার রুমের মধ্যে রেখে রেগে যায়, তখন তো তার দাদি শাশুড়ির সামনে চর খেতে হবে। এই ভেবে ভয়ে ঘুমটার আড়ালে ঠোঁট চেপে ধরল। আফরাজকে তার গার্লফ্রেন্ড তাবাসসুম কল করে তার কান্নাকাটি শোনাচ্ছে। এতে বেশ বিরক্ত বোধ করলেও শান্ত মনে প্রেয়সীকে সামলানোর প্রচেষ্টা করছে সে। সে সময় দাদি আর তার বন্ধুর সাথে কথা শেষ করেই সে প্রেয়সীর নিকট ছুটে গিয়েছিল, কেননা কোনো এক মাধ্যমে তাবাসসুম তার বিয়ের খবর জেনে যায়। আর ওই মাধ্যম কিসের, সেটা পরিপূর্ণভাবে বের করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আফরাজ। সে চেয়েছিল তার কাগজ কলমের বউকে তার ভালোবাসার মানুষটির ব্যাপারে জানিয়ে সেপারেশনের ডিল করবে, কিন্তু মেজাজটাই গরম করে দিল পুরো কথা না শুনেই। টাইলসের উপর ঘুমাতে বলে মেয়েটার শাড়ির আঁচল বিছানার কোণে লেগে থাকতে দেখেছিল, তাই তো শুধু উপকার করতে আঁচল টান দেওয়ার পরই এই আজরাফের দিকে ফুলদানি ছুঁড়ে দিল। এর মজা সে হারে হারে বুঝাবে ওই পাবনার পাগল মেয়েরে। মনের মধ্যে উত্তম পরিকল্পনা নিয়ে শয়তানি হাসল। রুমে ফিরে কাউকে না দেখে শান্তির শ্বাস ছেড়ে ওয়াশরুমের দিকে যেতেই ঠাস করে নাকে বাড়ি খেল। উফ করে উঠল সে। নাক ডলমলে দরজা খুলতে গিয়ে বুঝল দরজার ভেতর থেকেই অফ করা। সেই সাথে ভেতর কোনো মানবী থাকতে পারে তা নিয়ে নিশ্চিত সে। ধরাম করে দরজায় বিকট শব্দে লাথি দিয়ে সে আলমারি খুলে তার পরনের ট্রাউজার আর টি শার্ট বের করলো। দরজায় শব্দ হওয়ার ভয়ে চুপসে গেল নাজিবা। ঢোক গিলে তার পরনের ওড়না দিয়ে ঘুমটা সমান মুখ থেকে নেয়। দরজা খুলে বের হতেই আজরাফ আক্রোশ ভরা গলায় বলে, এই মেয়ে, শুনে রাখো, তুই আজকের রাতটুকু এখানেই থাকবি, কিন্তু পরের দিন থেকে তোর জায়গা হবে উপরতলার বদ্ধ রুমে। তোর জন্য ওই রুম খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে বলবো। তোর লাগেজের একটা কাপড়ও যেন আমার আলমারিতে না দেখি। নাজিবা মাথা নুয়ে নিবিড় কণ্ঠে বলে, কেন? এটা তো আমাদেরই রুম। আমাদের রুম? শব্দ দুটির কারণে শান্ত দৃষ্টিতে আফরাজ ঘোমটা টানা রমণীর দিকে তাকিয়ে বলে, হাতের ক্ষত কি বাড়াতে চাও? চাইলে বলো, বাড়িয়ে দিই। নাজিবা নুয়ে গেল।
আফরাজ তাচ্ছিল্যের হেসে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। শোয়ার মাত্র 5-6 মিনিট পরেই ক্লান্তির রেশে ঘুমিয়ে পড়ল। অথচ এক কোণায় অবহেলায় চোখের অশ্রু ফেলতে লাগলো নাজিবা। জীবনটা বুঝি এরূপই বিভীষিকাময়। বিয়ের পর স্বামীর সোহাগের বিনিময়ে পেল অবহেলা, বোঝার উপাধি। কথাহীন স্বামী যে সাইডে ঘুমিয়ে আছে তার দিকে ধীরস্থির পায়ে হেঁটে স্বামীর মুখশ্রীর উপর ঝুঁকল। নাজিবা নিজের ঘোমটা সরিয়ে স্বামীর মুখশ্রীর দিকে অপলক চেয়ে রইল। ঠোঁটের কোণে মিষ্টি হাসি টেনে টেনে মনে মনে বলে, কি ভেবেছেন আমার শরীরে আঘাত করলে আমি বুঝি দূরে সরে যাব? না গো, বহু সাধনার পর আপনার বউ হওয়ার সুযোগ পেয়েছি। কেমনে তা ব্যর্থ হতে দেই? কিশোর বয়সের পাগলামিপনা প্রেম আমার। এমনি কি তুড়ি বাজালে আপনার সোকল গার্লফ্রেন্ড আমার থেকে ছিনিয়ে নিতে পারবে? হ্যাঁ, আমিও নাজিবা মুসাররাত। পাগলামিপনা শুরু হবে। সেই পাগলামিপনায় অতিষ্ঠ হয়ে আপনি নিজেই ভালোবেসে ফেলবেন আমায়। আই প্রমিস ইট টু ইউ মাই সেলফ। নাজিবা নিজের ভাবনায় নিজেই সন্তুষ্ট হয়ে আফরাজের নাকের উপর লাল রঙের রাঙানো ঠোঁট দিয়ে চুমু খেল। কিন্তু এতে যে তার ভেতরে লোভ জাগছে কে জানত। এক চুমু দিয়ে মন না ভরায় স্বামীর পুরো মুখশ্রীতে চুমু মেখে লিপটে দিল। পরক্ষণে কী ভেবে যেন সে চটজলদি হ্যান্ডব্যাগ হাতে ফোন বের করে তার সুশ্রী স্বামীর লাল রাঙানো চুমুর ছবি নিয়ে রাখল। মোক্ষম সময়ে ছবিটিকে কাজে লাগাবে বলে ভেবে রাখল সে। গুনগুন করে আফরাজের রুম হতে বের হয়ে গেল। রুমের বাহিরে এসে দরজা ভিড়িয়ে এদিক ওদিক চেয়ে চটজলদি তার জন্য বরাদ্দকৃত রুমে ঢুকে পড়ল। রুমটি আফরাজের রুমের বিপরীত মুখে রেডি করে রেখেছে তার দাদি শাশুড়ি। সে সময় রুমে দাদিকে সেই অনুরোধ করেছিল যেন তার রুমটি স্বামীর রুমের মুখোমুখি রেডি করে রাখা হয়। খাদিজা বেগম মাথা নেড়ে আকবরকে খবরটি দিল। সেও মনে মনে ভাবির বুদ্ধিমত্তার তারিফ করল। রুমটি সজ্জিত করলে সার্ভেন্টস পাঠিয়ে দেয়। নাজিবার অন্তর পড়ছে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েও দূরে সরে থাকার যন্ত্রণায়। তবুও গন্তব্যের দিকে লক্ষ্য রেখে নিজেকে ধাতস্থ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে যায়। স্যার, একটা ভুল হয়ে গিয়েছে। কাঁপা গলায় মেন্টাল হসপিটালের ডাক্তার সিফাত হাসান বলেন। কথাটি শুনে রকিং চেয়ার হেলানো লোকটির মুখশ্রী হতে শান্তির রেশ কেটে গেল। সে রকিং চেয়ার থামিয়ে দিয়ে ধীরস্থির হয়ে বসে গাম্ভীর্য কণ্ঠে বলে, ভনিত আমি মোটেও পছন্দ করি না। যা বলার সরাসরি বলুন। ডাক্তার সিফাত হাসান ঢোক গিলে বলেন, স্যার, বিগত 1 সপ্তাহ ধরে মেয়েটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা ভেবেছিলাম হাসপাতালের ভেতরে বোধহয় কোথাও লুকিয়েছিল মেয়েটি। কিন্তু পুরো হাসপাতাল খুঁজেও যখন পেলাম না, তখন আমি গোপনে লোক লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু নিখোঁজই রইল সে। রকিং চেয়ারের হ্যান্ডেল শক্ত করে ধরে রাগে কাঁপতে লাগলো লোকটি। হুঙ্কার ছেড়ে দাঁড়িয়ে যাই। ফোন কানে চেপে বিশ্রী গালি দিয়ে বলে, তোকে কতবার বলেছিলাম মেয়েটিকে দেখে রাখতে? নুন ভাত খেয়ে এখন খবরটা শোনাচ্ছিস? ফোন রাখ। ফোন রেখে তৎক্ষণাৎ লোকটি তার পিএকে কল দিয়ে বলে, রিমন, মেয়েটি পালিয়ে গেছে। এর শোধ তুল। শোন, গত বছর যাবৎ যে ডাক্তার তার জন্য নিয়োজিত ছিল তাকে ধরে পথের কাঁটা হিসেবে সরিয়ে দেই। আশা করি কি করতে হবে ভালোই জানিস। ইয়েস স্যার, কাজটি আজকেই হয়ে যাবে। আর শোন, নিয়োজনের খবরটি ছড়িয়ে পড়ে। হেডলাইন আমি যা বলছি তাই যেন ছাপানো হয়। ডাক্তার সিফাত হাসান, যিনি কিনা মেন্টাল হাসপাতালের জনমান্য মানব, তার দ্বারা এক পাগল মেয়ের রেপ হওয়ায় অনুশোচনা বোধে তিনি নিজেই আত্মহত্যার পথ বেছে নিলেন। বুঝছিস? অনেক ভালোভাবেই স্যার। লোকটি ফোন রেখে পুনরায় শান্তি মনে রকিং চেয়ারে হেলান দিল। চোখ মুখে গাম্ভীর্যতা রেখে বলতে লাগে, কি মনে করো মেয়ে, পালিয়ে কত দূর যাবে? তোমাকে ত্যায্য কলঙ্কিত কেমনে বানানো যায় সেটা ভালোভাবে আয়ত্তে আছে। হা 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 করে রুম কাঁপিয়ে হাসতে লাগলো লোকটি। সূর্যের আলো রুমে পড়তেই আফরাজ এর ঘুম ফুরিয়ে গেল। আড়মোড়া হয়ে উঠে বসলো। তার ফোনের বাটন চেপে দেখে তাবাসসুম 5-6 মেসেজ দিয়ে মেসেঞ্জার ভরিয়ে ফেলেছে। সে চিন্তিত মনে মেসেঞ্জারে চাপ দিয়ে দেখতে পেল
তাবাসুম অহেতুক বিষয় টেনে তার নামে অবাঞ্ছিত কথা লিখেছে। দাঁতে দাঁত চেপে তাবাসুমের ফোনে কল লাগাই। অন্যথায় তাবাসুম তার ধনাঢ্য ক্লায়েন্টের রুমে বস্ত্রহীন হওয়ার জন্য শাড়ির আঁচল ফেলেছিল। ব্লাউজের বোতামে হাত দেওয়ার পূর্বেই তার ফোনে অসময়ে কল চলে আসায় বিরক্ত হলো। ক্লায়েন্ট ভ্রুকুঁচকে তাকায়। এতে অপ্রস্তুত হয়ে পড়ে তাবাসুম। জোরপূর্বক হেসে বলে, জাস্ট গিভ মি 5 মিনিটস। ক্লায়েন্ট মাথা নেড়ে বিরক্তসূচক তাবাসুমকে ছেড়ে দিল। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে চুমুক দিল, ব্যস্ত হলো। তাবাসুম তড়িঘড়ি ফোন হাতে নিয়ে দেখে আফরাজের কল। ভয় পেয়ে গেল সে। যথারীতি নিজেকে সামলে সে ন্যাকা গলায় কান্নার ভান ধরে বলে, বাহ জান, বউয়ের জামারস খেয়ে বুঝি আমাকে মনে পড়ল? সারা রাত তো ভালোই মজা লুটেছ, এখন কেন কল দিলে? হ্যাঁ বলো, কি হলো? মুখে কথা নেই কেন এখন? তাবাসুম, তুমি নিজেও জানো তুমি রাগ করায় তোমার রাগ ভাঙাতে হাফ টাইম তোমাকে দিয়েছিলাম। বাহিরে খাইয়ে গিফট কিনে দিয়েছি। তারপর যে তুমি খুশি হওয়ার পর তোমাকে তোমার বাসায় দিয়ে আমি আমার বাসায় ফিরলাম। বাসর রাতের হাফ টাইম আমি বউকেও দেইনি, তোমাকেই দিয়েছিলাম। সেখানে তুমি বলছো আমি আমার ওয়াদা ভেঙে বাসর করে কল দিলাম। Shame on you, Tabassum. In love here must be needed believeness that I can't found on you. টুট টুট করে ফোন কেটে আফরাজ দাঁড়িয়ে যায়। রাগে ফোন বেডের উপর ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে পড়ে। তার যে একটা বউ আছে এই নিয়ে তার কোনোরূপ ভ্রুক্ষেপ নেই যেন। ব্রাশ করার সময় আয়নায় নিজের চেহারা দেখেই রাগ বেড়ে গেল তার। কেননা তার মুখশ্রীতে কোনো মেয়ের ঠোঁট বসানোর চিহ্ন স্পষ্ট লক্ষিত হচ্ছে। অসময়ে রাগ করে লাভ নেই ভেবে গোসলের জন্য ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়। গোসল সেরে ট্রাউজার পরে তোয়ালে গা মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়িয়ে যায়। বেডসাইড টেবিলে কফির মগ রাখা দেখে কফির মগটি হাতে নিল। এক হাতে মাথা মুছে আরেক হাতে যেই না কফির মুখে চুমুক দিল, সাথে সাথে রুম কাঁপিয়ে এক চিৎকার দিল আফরাজ, আপনি না আমার বিবি যান, তো আমার জন্য মরিচের গুঁড়া মেশানো কফিটা অবশ্যই আপনারও খেতে হবে। ডাইনিং টেবিলে ঘোমটা দেওয়া রমণীকে দেখে ভ্রু কুঁচকে বলল আফরাজ। খাদিজা বেগম নাতির দিকে হতভম্ব হয়ে দৃষ্টিতে তাকায়। নাত বউয়ের কাঁচুমাচু ব্যবহার স্পষ্ট বোঝাচ্ছে যে সে কৌশলে মুখ কফিতে মরিচের গুঁড়া মিশিয়েছে। খাদিজা বেগম কলা কেশে নাতির দৃষ্টি আকর্ষণ করলেন। আফরাজ শান্ত চোখে দাদির দিকে তাকায়। তিনি নাতির হাতের উপর হাত রেখে বলে, দাদু ভাই, যা হয়েছে ভুলে যা না। নাত বউ আর এমনটা করবে না। নো দাদি, স্বামীর কথার মান্য করা স্ত্রীর কর্তব্য। সো আই ওয়ান্ট টু সি হার রেসপন্সিবিলিটি ফর মি। আকবরও তার বন্ধুর কথার উপর কিছু বলার মতো পেল না। তার পাশে ভীতিগ্রস্ত হয়ে বসে রইল তার বউ কুসুমা। সে করুণ চোখে মেয়েটির দিকে তাকায়। সে ঘুমটার আড়ালে কিরূপ আচরণ করছে তা বোঝা মুশকিল। অন্যথায় নাজিবা অপলক তার স্বামীর দিকে চেয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, কালো স্যুটের মধ্যে শ্যামবান পুরুষের সৌন্দর্য যেন 1.5 গুণ বেড়ে গিয়েছে। মুখশ্রীর মধ্যে রাগের ছড়ানো লাল আভা যেন সেই সৌন্দর্যকে আঁকড়ে ধরেছে। আপন মনে হেসে স্বামীর এগিয়ে দেওয়া হাতে থাকা কফির মগটি স্পর্শ করে সে। মেয়েটির স্পর্শে আফরাজের শরীরে অন্যরকম এক বিদ্যুৎ খেলে গেল। নাজিবা কফির মগটি নেওয়ার সাথে সাথেই আফরাজ নিজের হাত গুটিয়ে নেয় পকেটে, যা নাজিবার চক্ষু আড়াল হয় না। স্বামীর চক্ষুদ্বয়ের মাঝে চেয়ে কফির মগে চুমুক দেয়। এক চুমুকে কফির মগ খালি করে ফেলে সে। ডাইনিং রুমে পিনপতন নীরবতা চলছে। কাজের খালা মিনা আপা তার খালাম্মার কানে ফিসফিস